বলে, তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি। ধরেন আমি এইটা। তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম, "সরি আমি বুঝলাম না। আপনাকে তো আমি আজকে ১ম দেখলাম। আপনি আমাকে ৬ মাস ধরে খুঁজতেছেন মানে?" বলে, "তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না?" আমি তো আকাশ থেকে পড়লাম। সারা বাংলাদেশ জানে আমার হোম টাউন রংপুর। আমি উত্তরবঙ্গের। আমি বললাম, I'm from রংপুর।" বলে, "ইংলিশ" একটা মুখের ভাষা খারাপ করে বলছে, "ইংলিশ বুঝতে পারছেন কি বলতে পারছে? ইংলিশ ইউজ কইরো না।" সেটা সে খারাপ ভাষায় বলছে। আমি তখন ইমনের দিকে তাকাইলাম। ইমন মাথা নিচু করে আছে। আমাকে বলে, "তুই আমার থেকে ৳৭,০০,০০০ পর্দা কিনা নাস নাই?" আমি বললাম যে, ৳৭,০০,০০০ পর্দা কিনে নিবো? আমারে বলে, "তুই মিরপুর থাকস না?" তখন গেছে আমার মাথা ঘুরে। আমি তো বুঝে গেছি যে কাহিনী অন্য। It's been 6 years I'm living in বনানী. My house is in বনানী. আমি একটা গাড়ি মেইনটেইন করি, এমন গাড়ি যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না। হ্যাঁ? যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না। And it's been 6 years I'm living in বনানী in one house. এরপরে আমি ইমনকে বললাম যে, "ইমন আমার সাথে এদিকে আসো।" ইমন আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে দেখি ওয়াশরুম, ধরেন এটা ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকে দেখি ওয়াশরুমের ভিতরে একটা গোপন ফ্ল্যাট। ওয়াশরুমের ভিতরে একটা টর্চার সেল, গোপন ফ্ল্যাট, বিছানা-টিছানা সবকিছু ওয়াশরুমের ভিতরে। আমি তো দেখে ভাই, আমি তো দোয়া পড়া শুরু করে দিছি। আমি তো শুধু দোয়া পড়তেছি। এরপরে আমি ইমনকে বললাম যে, "ইমন" কি বলতেছে? বলে, "আপু তোমাকে আমি একটা সত্যি কথা বলি। জেবা টাকিয়া নামে একটা মেয়ে আছে, সি গ্রেডের একটা মডেল। ওই মেয়ের সাথে সে প্রেম করছে। প্রেম করার পরে ওই মেয়ে ১.৫ বছরে তার থেকে প্রায় ৫০-৬০ লাখ টাকা নামাইছে। জেবা টাকিয়া আমাকে নিয়ে যে পর্দা কিনছে গুলশান থেকে ৭ লাখ টাকার, এবং জেবা টাকিয়া ম্যারিড। যে মেয়েটা জেবা টাকিয়া সে ম্যারিড। এবং তার হাসব্যান্ড যখন ব্যাক করছে, তখন সে পুরা ক্লোজ করে দিছে এইদিকে। ক্লোজ করে দিয়ে টাকা পয়সা নিয়ে লোপাট। এ তো এখন জেবা টাকিয়াকে খুঁজে পাচ্ছে না। এ তো জেবা টাকিয়াকে খুঁজে পাচ্ছে না। এখন জেবা টাকিয়া হয়তোবা মানে আমার স্কিনের সাথে ম্যাচ আছে। সে আমার ছবি দেখে ভাবছে জেবা টাকিয়া। এটা জেবা টাকিয়া। তো সে, আমি জেবা টাকিয়া হই, আমি জেবা টাকিয়া না হই, আমি মেয়ে। এরপরে সে যেটা করলো, ইমনকে আমি বললাম, "ইমন এখন কি করব?" ইমন আমাকে বলতেছে, "আপু আমরা তো এখানে ঢুকে পড়ছি। সব ফিঙ্গারপ্রিন্ট। বের হওয়ার কোনো উপায় নাই। ওনাকে ঠান্ডা মাথায় আমাদের এখান থেকে বের হইতে হবে।" আমি বললাম, "আমার প্যানিক অ্যাটাক হচ্ছে ইমন, কিছু একটা করো।" বলে যে, "ওনার সাথে ঠান্ডাভাবে কথা বলে আমি বের করার ব্যবস্থা করতেছি তোমাকে।" তো আমি যে বসলাম, আমি যে বসে বললাম, আমি কথা ঘুরাচ্ছি যে, "ভাইয়া আপনার ব্যবসা কেমন যাচ্ছে, কি যাচ্ছে?" এটা সেটা কথা ঘুরাচ্ছি আমি। আমাকে হঠাৎ করে সে ইমনকে বলে, "এই ইমন না, তুই বাইরে যা। তুই বাইরে যা। ইমন না, তুই বাইরে যা। এই তুই আমার বিয়ে করা বউ না?" আমি বলছি যে, "কি? আমার তো বয়ফ্রেন্ড আছে। আমার বয়ফ্রেন্ডের লোকেরা এখানে আছে, আমাকে এসকর্ট দিয়ে নিয়ে আসছে। আমার বয়ফ্রেন্ডের লোকরা বাইরে ওয়েট করতেছে। এসকর্ট দিয়ে নিয়ে আসছে তারা আমাকে। কালকে রাতে থানায় তারাও আমার সাথে ছিল। আমাকে টাচ করতে পারবে না। আমাকে টাচ করতে পারবে না ওই আশিয়ানে নজরুল। আমি, যদি আমার কিছু হয়, আমি পুরা দেশকে ডুবাই দিব।" এইটুকু শুধু আমি বলে দিলাম। আমাকে ইমনকে বলতেছে, "এই ইমন না, তুই বাইরে যা। তুমি তো একটা মেয়ে। তুমি শুনো আমার কথাগুলো।" ইমনকে বলতেছে, "ইমন না, তুই বাইরে যা।" ইমন বের হয়ে গেছে। তারপরে সে দরজা লক করে দিছে। পুরা রুম লক, তার ফিঙ্গারপ্রিন্ট। এরপরে একটা সোফা রাখা। আমাকে বলতেছে ওই সোফায় যেয়ে বসো। আমাকে বলতেছে ওই সোফায় যেয়ে বসো। ওই সোফায় যেয়ে বস। আমি বসছি। বসার পরে সে এভাবে বসা ছিল তো, সে নিচের থেকে ২ হাত দিয়ে ২ টা রশি বের করছে। যেই রশি দিয়ে ফাঁসি দেয়। বের করে বলে কিনা, "এই রশি দিয়ে হাসিনা রাজাকারদের ফাঁসি দিছে। দেখছো সেই ফাঁসি জীবনে, এই রশি জীবনে?" আমি বললাম, "আপনি কি আমাকে ফাঁসি দিবেন?" পরে বলে যে, "না, তোরে আদর করব।" আমি বললাম যে, "আপনি আমার সাথে কি? আমি আপনাকে চিনি না। আপনি কে? আপনাকে আমি চিনি না। আপনি কেন এগুলো করতেছেন?" পরে বলে, "ওইখানে বস। নাইলে ওই যে তলোয়ার দেখছোস? আমি সৌদি থেকে কিনে আনছি। ওইটা দিয়ে তোর গলা নামায় দিব। ২ হাত নামায় দিব। আমার মাটির নিচে, আমার এখানে, আমার আশিয়ান হসপিটালের ভিতরে বহুত লাশ পুইতা রাখছি আমি। কেউ খবরও পায় নাই। তোরে পুতলে কিচ্ছু যায় আসে না।" ওই মুহূর্তে শুধু আমার আমার মায়ের চেহারা আমার মনে আসছে যে, আমি যদি মরে যাই, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার ভাই ছোট, কি হবে? I am the only earning person in my family, এবং আমি একটা মেয়ে। এরপরে আমি ওনার কথা শুনে বসে গেলাম। উনি আসলো। এসে ওই একটা রশি দিয়ে আমার পা বাঁধলো। আমার পায়ে এখনো দাগ আছে। এই যে আমার পা এখনো ফোলা, আমার পায়ে দাগ আছে। তারপরে সে আমার হাত বাঁধলো।
আপনারা কি মানুষ শুনতেছেন? আপনারা আমি কি বলতেছি? আমার পা বাঁধলো, হাত বাঁধলো, বেঁধে আমাকে সোফার মধ্যে এরকম করে দিয়ে গলা টিপে ধরলো, গলা টিপে ধরলো, গলা টিপে ধরে তারপরে সে আমাকে থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়। এরপরে আমি কি বলবো, এই যে ধরেন যে এইরকম তিনটা চারটা মিলায়, এই 3-4টা মিলায় একটা মোটা লাঠি, একটা মোটা লাঠি, কাঠের লাঠি সে বের করলো। বের করে ওইটা দিয়ে আমাকে দ্রিম করে এখানে মারলো। দাগ দেখছেন আপনারা আমার শরীরের? আপনারা দেখছেন কি আমার দাগ? আপনাদেরকে আবার দেখাই। আমাকে শেষ করতে দেন, আপনারা পরে কথা বলবেন, আপনারা পরে কথা বলবেন, আগে আমাকে শেষ করতে দেন। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন। এরপরে এই দেখেন, এই যে এখানে, এখানে এই যে দেখেন, এখানে আমি হাফ হাতা পরে আসতে পারি নাই। আর এখানে জখম হয়ে গেছে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে মালিশ করে দিতেছে। আমার শরীরে ওই লাঠি দিয়ে 60টা মায়ের মারা হয়েছে। এন্ড আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটু পানি দেন। পরে বলে হ্যাঁ তোরে পানি দিব দাঁড়া। তখন সে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, পিএস, যেটা তার প্রস্টিটিউট। কি নাম? সামিয়া কি সামিয়া সাবা? সোবা, সামিয়া সোবা। দাঁড়ান, ছবিটা পাঠাও তো আমাকে। ছবিটা কই গেল? আমাকে একটু ছবিটা পাঠাও না। এই যে, এই যে, এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে, এই যে, এই মেয়ে। চিনেন? হ্যাঁ, 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 হ্যাঁ। এই মেয়ে আসলো, হ্যাঁ, তার পিএস বলে কি, ও পানি খাইতে চাইছে, ওরে কফি আয়না খাওয়া। কফি আনছে, কফি আনার পরে আমার হাত এরকম করে বাঁধা, আর এগুলো সব আমি এরকম হয়ে আছি। আমার তো এগুলা সব ইয়ে করে ফেলছে, আমি এরকম হয়ে আছি। তারপরে আমার হাত এরকম করে বাঁধা। এরপরে ওই মেয়েটাকে পাশে বসাইলো। আমি মেয়েটাকে বললাম যে আপু আপনি তো একটা মেয়ে, বিশ্বাস করেন উনি যেই মেয়েটাকে ভাবতেছে যে বাটাকে, আমি ওই মেয়েটা না। আপু আপনি তো একটা মেয়ে, আমাকে হেল্প করেন। সে আমাকে বললো কি কফিটা খান। কফিটা আমি ওনার হাত থেকে কফি, আমি বলছি আমার হাত খুলে দেন, আমি কফি খাবো। সে কি করলো, এই নজরুল কি করলো, ওই গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। এই সোবা না সাবা, এই প্রস্টিটিউট তখন ওখানে ছিল, যাকে সে ইউজ করে রেগুলার। আমার কাছে ভিডিও আছে, আমি তার অফিস থেকেই ভিডিও পেয়েছি। এরপরে যখন আমি আর অক্সিজেন, যখন সে বুঝলো, তখন তার মেয়েটা তাকে বললো, ওই যে ওই পিএস বললো যে স্যার এখন কিন্তু মারা যাবে, মারা গেলে কিন্তু আমরা ফেসে যাব স্যার, দেশের অবস্থা ভালো না, আপনি কিছু একটা করেন, মেরে গেলে কিন্তু ফেসে যাব স্যার, আপনি একটু ঠান্ডা হন, ও মরে গেলে কিন্তু আমরা ফেসে যাব, দেশের অবস্থা খারাপ। তখন সে বলল তোর কাছে একটা অপশন আছে, তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বললাম আমি তো মদ খেতে পারি না। আমি মদ কি, আমি একটা সিগারেটের স্মেল নিতে পারি না। আমার অনেক ভাই ব্রাদার আছে এখানে, আমি নাম বলবো না, তারা জানে আমি স্মেল নিতে পারি না সিগারেটের। বললো তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বলছি যে আমি মদ খাইতে পারি না। পরে সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না। সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না। এরপরে আমি বললাম ঠিক আছে আমাকে একটা দেন, একটা। ওই মেয়েটা তখন সে মেয়েটাকে কানে কানে বললো পরে কিছু একটা মিক্স করে দাও, শুধু মিক্স করে দাও। আমি শুনলাম সে মেয়েটা এখান থেকে নিচের থেকে ড্রিঙ্কটা ঢাললো, ঢেলে একটা সাদা কি যেন সাদা গুঁড়ার মতো একটা মিক্স করে দিল। মিক্স করে দিয়ে আমাকে বললো 2 সিপে খাইতে হবে, আর 2 সিপে যদি খাইতে না পারোস তোর
মাথার সব চুল কেটে দিব। তারপরে সে কেচি নিয়ে আসলো, কেচি নিয়ে এসে বললো, ওই সোবাকে বললো ওর মুখটা ধর, ওর মুখ কাইটা দিব। আমি বললাম আমি খাচ্ছি, আমি 2 সিপে কি, আমি 1 সিপে খেয়ে ফেলছি, পুরাটা 1 সিপে খেয়ে ফেলছি আমি। খেয়ে ফেলার পরে সে বললো এখন ইমনের ডাক। ইমন আসছে পাশের রুম থেকে। পাশের রুম থেকে ইমন এসে আমাকে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। এরপরে বললো, ইমনকে বললো, আমি বললো যে ওকে নিয়ে একটু বাইরে যা, ওরে নিয়ে একটু বাইরে যা, আমি একটু রেস্ট নিব। ওই নজরুল বললো। ইমন আমাকে নিয়ে বের হয়ে, আমার স্যান্ডেলটাও এখন ওখানে রাখা, ইমন আমাকে নিয়ে বের হয়ে জাস্ট আমার হাত ধরে, ওখানে একটা বারান্দা আছে, ইমন আমাকে বললো আপু বারান্দা থেকে লাফ দাও। এই বাংলাদেশের আইন এত কিছু শোনার পরেও চুপ আছে, মুখ বন্ধ করে এই থানা টাকার জন্য। ইমন আমাকে বললো আপু এই বারান্দা থেকে তুমি নিচে লাফ দাও। ভাই আমি কচুরি পানার মধ্যে লাফ দিছি। ওই পাশে একটা কচুরি পানার মতো আছে, কচুরি, শুধু আমার ফোনটা আমি এভাবে করে ধরে রাখছি যাতে আমি ফোনটা না ডুবে যায়। কচুরি পানার মধ্যে লাফ দিয়ে ওই দিক থেকে ঘুরে ঘুরে যে একতলা থেকে, ওনার অফিসটা একতলায়, একতলা থেকে আমি কচুরি পানায় লাফ দিছি। লাফ দেওয়ার পরে ওই পানি থেকে আমি উঠে দেন একটা রিক্সা দেখি যে একটা রিক্সা যাচ্ছে। আমি বলছি ভাইয়া আপনাকে আমি 1000 টাকা দিব, আমাকে শুধু বসুন্ধরা পর্যন্ত নিয়ে চলেন। ডুবে ভাইয়া, ভাইয়া ডুবে গেলে, না 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 ঠিক আছে ঠিক আছে, ডুবে গেলে না 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 ঠিক আছে ঠিক আছে, ডুবে গেলে মরে যেতাম, ডুবে গেলে মরে যেতাম ভাই, ডুবে গেলে মরে যেতাম। আপনার 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 কথা তো ওরকম না, আমি ডুবে গেলে মরে যেতাম, আমি ডুবে গেলে মরে যেতাম। তারপরে আমাকে, আমি ওখানে লাফ দিলাম, লাফ দেওয়ার পরে আমি উঠে একটা রিক্সা পাইছি, আমি ওই রিক্সাওয়ালাকে বললাম ভাই আমি 1000 টাকা দিব, আমাকে বসুন্ধরা গেট পর্যন্ত নিয়ে যান। বসুন্ধরা গেটে আমাকে নিয়ে গেছে, আমার ভাই তো বসুন্ধরা থাকে, আমার ভাইকে আমি ফোন করছি যে আমাকে সেখান থেকে নিয়ে যাও। এরপরে 2 দিন আমার আর কোনো সেন্স ছিল না, কারণ আমাকে যেই ড্রাগ দিছে, এবং এখন পর্যন্ত আসার সময় আমাকে রোমান ধরে ধরে নিয়ে আসছে আমার বান্ধবী, মানে আমাকে যেই ড্রাগ দিছে, কি ড্রাগ দিছে, এখন আমি আমার ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট করতে দিছি, সেটা রিপোর্ট আসতেছে যে আমাকে কি ড্রাগ দেওয়া হয়েছে। এরপরে আর কিছু জানতে চান আপনারা? আমি গতকালকে থানায় যাওয়ার পরে তারা আমাকে বললেন যে এই কেসটা এখানে না করে এটা আপনারা কোর্টে করেন। আমি বললাম যে উনি তো 300 ফিটের, ওনার তো খিলক্ষেত থানা পড়ে, আমি কোর্টে কেন যাব, আমি কোর্টে কেন যাব ভাই, আমি এখানে মামলা করব। প্রথম দিকে তারা আমার মামলা নিতে চায় নাই, আমি তখন তাকে বলছি যে আপনি যদি আমার মামলা না নেন, আমি এখান থেকে সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে চলে যাব, প্রাইম মিনিস্টারের বাসার সামনে যেয়ে শুয়ে থাকবো, আমার মামলা কি নেওয়া হবে নাকি নেওয়া হবে না। তারপরে অনেক জোরাজুরির পরে তারা আমার মামলা নিছে, কিন্তু এখন পর্যন্ত সেই আসামিকে তারা ধরে নাই এবং তারা কিচ্ছু করে নাই। আমার কথা হইল সব বাদ, সব বাদ, আমি নায়িকা, আমি মডেল, জেবা টাকিয়া, সব বাদ, আই এম এ গার্ল। আমি এই বাংলাদেশে কর দেই, পানি খাওয়ার জন্য কর দেই, ছোট ছোট বাচ্চাদের রেপ হচ্ছে, আমি এই দেশকে সার্ভ করি, আমি আপনাদেরকে এন্টারটেইন করি, আমাদেরকে ছাড়া আপনারা সিনেমা দেখতে পারতেন না। এই মেয়ে দুইটা যেখানে আসছে আপনাদের বিশ্বাসই আসছে, এতগুলো ছেলে জার্নালিস্টের মধ্যে এই দুইটা মেয়ে আসছে, আজকে যদি ওই মেয়েটার হাত বাঁধে, পা বাঁধে, লাথির উপরে লাথি মারে, এই মেয়েটা কোথায় যাবে, বিচার কার কাছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার মেয়ে তো আমার বয়সের, একবার আপনি জাইমা রহমানকে আমার জায়গায় চিন্তা করে দেখেন। আই এম এ গার্ল, বিচারটা কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে একটা জেন্ডার সাবজেক্ট ছিল, সেই জেন্ডার সাবজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? যাতে ছেলে মেয়েদের পড়াশোনাটা না হয় ওখানে, যাতে ছেলেদের যা ইচ্ছা তাই করতে পারে। এই হুজুর আমাকে বলে কি, ও নাকি বছরে 5 বার, আমাকে বলছে বছরে 5 বার
হজ করছে। আমি ওখানে যখন আমাকে মেরে ফাটাই ফেলছে, আমি উপরের দিকে তাকায় শুধু দোয়া পড়তেছি। আমি দোয়া পড়তেছি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সে আমাকে বলে কিনা, ইয়ে কি, তোর এই দোয়া আল্লাহ শুনবে না, আমি বছরে 5 বার হজ করি। এত নিকৃষ্ট পশুর বিচার যদি বাংলাদেশে না হয়, যদি ওর বিচার না হয়, আমি সুইসাইড করব, এবং আমার সুইসাইডের জন্য এই বাংলাদেশ সরকার দায়ী থাকবে। এই পশুর যদি বিচার না হয়, আপনারা বুঝতেছেন আমি উপর থেকে নিচে লাফ দিছি, আমার শরীরের জখমগুলো দেখছেন, আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে পাঠান, আমি দেখাবো। আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে আমার সাথে দেন, আমি দেখাবো। এবং আমি যখন থানায় ছিলাম, হঠাৎ করে একজন আমার এক সাংবাদিককে তার এক লোক বলছে, ওকে বলো থামতে, আমি 30 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আমি বলছি 30 লাখ কি 300 কোটি টাকা দিলেও এই মামলা আমি স্নিগ্ধা চৌধুরী উঠাবো না। এর বিচার হইতে হবে। এর বিচার যদি না হয়, আমার মতো হাজারো স্নিগ্ধা সাফারার হবে, আমার মতো হাজারো স্নিগ্ধা সাফারার হবে। আপনারা প্রত্যেকে আমার ভাই না? আপনারা আমার ভাই দেখেই তো এখানে আসছেন। আমি একটা মেসেজ দিছি, এতগুলো ক্যামেরা নিয়ে আপনারা আসছেন। আপনাদের ভিউ ব্যবসা হবে ঠিক আছে, কিন্তু আসছেন তো আপনারা। আজকের পরে এই মেয়েগুলো কার কাছে যাবে? ওরা কাকে বিশ্বাস করবে? আচ্ছা, আপনি তো ইমনের সাথে গিয়েছেন, এখানে কি ইমনের কোনো চাল আছে বা ইমন কোমায়, ইমনকে কি করছে সেটা দেখেন। ইমনকে আমি ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে ইমনকে কি করছে এটা দেখেন, দেখাচ্ছি আমি। ইমনকে কি করছে এটা দেখেন, ইমনকে কি করছে এটা দেখেন। ইমন কথা বলতে পারতেছে না, ইমন কোমায় আছে। ইমনের বউ আমাকে ভিডিও পাঠাইছে। ইমনের 2 পায়ের 10টা নখ উঠায় ফেলছে ওই যে প্লাস্টার দিয়ে। এই যে এই যে এই যে ইমনের পা। সব দিকে ঘুরে যাবেন, একটু ঘুরে যান, সব দিকে ঘুরে যাবেন। আপনি বসে দেখেন, বসে দেখেন। আপু বসো বসো। ইমন এখন Am I okay? হসপিটালে বলুন না। সেটা আপু বসো। তাহলে ইমনের বিষয়টা জানতো না। ইমনের দাঁড়ান, এই যে ইমনের পা ভেঙে দিছে। আমি আপনাদের কাছে ইমনের সব ছবি দিয়ে দিব। এই যে ইমন। আচ্ছা, ইমনের উপর যে হামলাটা হলো, আমরা যতটুকু শুনেছি এখানে নজরুলের আশেপাশের মানুষগুলো ছিল, তারা কারা? নাম শুনেছেন তো একজনের? একটা পলাশ, আর একটা কি নাম, মেয়েটার কি নাম, সামিয়া সোবা। এই যে ইমনের, এই যে ইমন। এবং ইমনের মাথার ওর বউ আমাকে যেটা বললো, সামিয়া সুবাজি আপনার উপর হাতে চা ঢেলে, কফি ঢেলে দিল। ও আমাকে খাওয়াইতে গেছে, আমি খাইনি, তখন ওই আসিয়ানের নজরুল আমার গায়ে ঢেলে দিছে, এবং সামিয়া ওখানে ছিল। এবং সামিয়াকে আমি অনুরোধ, ও তো আমার বাসার, এই সামিয়া তো আমার বাসার দাসী হওয়ার যোগ্য না। ও আমার বাসার দাসী হওয়ার যোগ্য না, ও আমার সামনে আসুক। ভুল হয়ে গেছে, ওর নামটা কেসে দেই নাই, ওর কেস। এই যে ইমনের ভিডিও দেখেন। আরে ভাই, ইমন তো সেন্সে নাই, ইমন তো কোমায়। ম্যাডাম, ভাই আমি 2 দিন তো ড্রাগের কারণে আমাকে তো কি দিচ্ছে, আমি তো উঠতে পারি নাই বিছানা থেকে। আপনি কি কথা কফিটা খাওয়ালো সে বিষয়টা একটু বলবেন? জোর করে যে কফিটা খাওয়ালো, জোর করে না, না, ড্রিঙ্কের মধ্যে সেটা একটু সাদা মিশাই দিছে, সেটা একটু বলেন। কফি ঢেলে দিছে। আর ড্রিঙ্কটা কি করেছে? ড্রিঙ্কটা আমাকে বলছে, ড্রিঙ্ক যদি আমি না খাই তাহলে আমাকে সে আবারও হলো ওই লাঠি দিয়ে মারবে, এবং আমাকে ছাড়বে না। আমাকে ছাড়ার জন্য, আপনাদের কথা শেষ হোক, আমি কথা বলবো। একটু সাইলেন্ট। সবাই চুপ থাকি না। আপনাদেরকে প্রশ্ন করতে দেওয়ার সময় দেওয়া হবে তো? একটা প্রশ্ন হচ্ছে যে, এই প্লিজ একটু আপনি কি মনে করেন যে এই যে আপনার মামলা নিয়ে গরিমুশি কিন্তু এখন পর্যন্ত আসামি গ্রেফতার হচ্ছে না, এখানে উনি ক্ষমতার দাপট দেখে অবশ্যই সে প্রত্যেকটা থানাকে কিনে রাখে, এবং সে বলছে তারেক রহমান তার পায়ের কাছে এসে বসে থাকে, বলছে হাসিনা চইলা গেছে, আমার বাল হইছে, সবাইরে ধরছে, আমারে ধরতে পারছে,
তারেক রহমান আইসা আমার কাছে বসে থাকে। সামিয়াকে ওই কি শোভা বলতেছে ডিজিএফআই প্রত্যেকদিন আমাদের কাছ থেকে এসে বান্ডিল টাকা নিয়ে যায়। কোন ডিজিএফআই তারা? এটা আপনারা খুঁজে বের করেন। বাংলাদেশের আইন কোথায়? বাংলাদেশের আইন কোথায়? এক সরকারের পতন হইছে এইসবের কারণে। নতুন সরকার আসছে, অনেক আশা ভরসা নতুন সরকারের উপরে আমাদের। আমি তারেক রহমানকে মন থেকে পছন্দ করি, উনি ভালো কাজ করে, ওনার মেয়ে আমার বয়সের, ওনারা বিভিন্ন ভালো কাজের সাথে জড়িত থাকে, আমরা সবাই মন থেকে তাকে অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আমি তাকে বলতে চাই, আপনি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেন এটার কঠোর বিচার করতে। এটার কঠোর বিচার যদি না হয় আমি সুইসাইড করব, এবং আমার সুইসাইডের জন্য কারা কারা দায়ী থাকবে আমি সেটা নোট করে রেখে যাব। আমার প্রত্যেকটা ভাই ব্রাদারকে আমি পাঠিয়ে দিব। ভাইয়া, আরেকটা জিনিস আমি মাত্র জানতে পারলাম যে আমার মেডিকেল যে রিপোর্টটা, দাঁড়াও, আমি মাত্র জানতে পারলাম, আমার সোর্স থেকে আমাকে জানাইলো আমার মেডিকেল যে রিপোর্টটা আছে এটা দিয়ে সে অলরেডি জামিনও নিয়ে নিছে। আমার মেডিকেল যে রিপোর্টটা আছে এটা দিয়ে সে অলরেডি জামিনও নিয়ে নিছে। এখন আপনারা বলেন বাংলাদেশের আইন কোথায়? মানে আগাম বেল নিলে আমার মেডিকেল রিপোর্ট কালকে আমি কেস করেছি, আমার অলরেডি সে আমার মেডিকেলের কাগজ দিয়ে সে জামিন নিয়ে নিছে। আমি মাত্র আপনাদের সামনে জানতে পারলাম। বাংলাদেশের আইন কোথায় বলেন? আপনি কি আশঙ্কা করছেন যে অপরাধী দেশ থেকে পালিয়ে যেতে পারে কিংবা এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই আশঙ্কা করছি, এবং আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে মেরে ফেলবে। আমার জীবনের কোনো আপনারা কি যাবেন আমার সাথে আমার বাসায়? আপনারা কি সবাই আমার সাথে আমার বাসায় যাই থাকতে পারবেন? সম্ভব আপনাদের? আমার জীবন রিস্কে, আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে মেরে ফেলার। প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, আমার গাড়ি উড়াই দিবে, আমাকে মেরে ফেলবে, আমাকে অ্যাসিড দিবে, এইসব হুমকি দেওয়া হচ্ছে আমাকে প্রতিনিয়ত। আচ্ছা, আপনার সঙ্গে তো তার কোনো শত্রুতা ছিল? কিচ্ছু না, সেখানে জেবা তাকিয়ার সঙ্গে আপনাকে আসলে মানে গুলায় ফেলছে। হ্যাঁ, হ্যাঁ। এটা কে করলো? মূল এটার নায়ক ইমন। তাহলে ইমন কি দোষী না? অবশ্যই তাহলে ইমনের কি শাস্তি দাবি করছেন না? অবশ্যই, কিন্তু সে না করা হয়নি, সে তো নিজেই কোমাতে। ইমন যে আপনাকে এখানে নিয়ে গিয়েছিল, হ্যাঁ। তাকে তো পুরস্কৃত করে, তাকে মেরেছে কেন? পালিয়ে আসার কারণে? আমাকে পালাইতে হেল্প করছে যে। সে কি এই বিষয়ে কিছুই জানতো আপনারা না? কি বুঝতেছেন না সে একটা সাইকোপ্যাথ? ওই লোকটা যে একটা সাইকোপ্যাথ, এপস্টেন, বাংলার এপস্টেন, আপনারা বুঝতেছেন না? ক্ষমতার দাপটে আমাকে বলে কিনা তারেক রহমান আমার পায়ের কাছে এসে বসে থাকে। এখন আমি অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে জানতে চাই, প্রাইম মিনিস্টার আপনি কি এই অশিক্ষিত আসিয়ানের পায়ের কাছে বসে থাকেন? জনাব প্রাইম মিনিস্টার আপনি কি এই আসিয়ানের নজরুলের কাছে বসে থাকেন পায়ের কাছে? সে বলছে শেখ হাসিনা চলে গেছে আমার ভালো হয় নাই, তারেক রহমান আমার পায়ের কাছে বসে থাকে। Honorable Prime Minister, এখানে I have a question. Do you really do that? তার আপনার কি মনে হয় যে এরকম আরো অনেকজনকে নির্যাতন করে? হ্যাঁ, তার তো একটা টর্চার সেলই আছে, আমি তো বলে দিলাম, তার তো টর্চার সেলই আছে। এখানে ইমনের নামটা বারবার ঘুরে ফিরে আসছে। হ্যাঁ, এখানে ইমন এবং এই ঘটনার যে নেপথ্যে বলি, তাহলে ইমন এই ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ, আপনি রিম দিয়ে গেছেন, একটু কোশ্চেন হ্যাঁ। করি। তাহলে এইখানে এই মামলার অন্যতম আসামি হওয়া উচিত ইমন। আমি একটু কোশ্চেনটা শেষ করি। করেন। এটা একটা বিষয় যে এই মামলার যে বিষয়টি, যে ঘটনা ঘটছে, ইমন যদি আপনাকে না নিত তাহলে এই ঘটনাটা নাও ঘটতে পারত। ইমন সুস্থ হবে, তারপরে ইমন সুস্থ হবে, তারপরে ইমনের নামে মামলা হবে, সেটা নিয়েও আপনাদের সাথে আমার কথা হবে। বলেন। রবিউল কোথায়? আজকের মতো শেষ করেন, আজকের মতো শেষ।